বাংলাদেশের প্রথম শত্রুর নাম হিন্দুস্তান এবং দ্বিতীয় দুশ্মনের নাম ভারত। তারেক রহমান অলরেডি রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছে। এখন যতটুকু হবে রাষ্ট্র হলো নষ্টের দিকে যাবে। এখন আমাদেরকে বলবে তাহলে তারেক রহমানকে এখন গেলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট হলো 4 মাস গিয়েছে, ওকে আরো 6 মাস সময় দিতে হবে, 2 বছর সময় দিতে হবে। আরে ভাই আপনার বুকেও ছুরি মারতেছে হলো এই সরকার, আর আপনি বলতেছেন আরো 2 বছর আমি ছুরি খাইমা হলো। এটা কি কারবালার ঘটনা নাকি যে ঠিক আছে ছুরি মারতেই থাকুক হলো বুকের মধ্যে? লিটারালি এখানে প্রত্যেকটা মানুষের বুকে ছুরি পড়তেছে। আপনি তাকে হলো 2 বছর আপনি ছুরি খাইতে ইচ্ছুক। এখানে কিছু বামপন্থী আমাদের সো কল ওনারা হলো বাম জিনিসটাই শব্দটা হলো বিকৃত করে দিয়েছেন। তারা আমাদেরকে হলো বলতেছে এখানে জামাতকে ঠেকানোর জন্য হলো আমার বুকে আমি ছুরি খাইতে প্রস্তুত আছি। দিল্লি না ঢাকা এই স্লোগানটা একটা খুবই ভুল স্লোগান। দিল্লির সাথে হয়ে যাওয়া বাংলাদেশের চুক্তিগুলো, ব্যবসায়িক, পররাষ্ট্রনৈতিক সকল ধরনের চুক্তি যা কিছু হয়েছে সবকিছু অবিলম্বে ওপেন করতে হবে। 24-এর অভ্যুত্থানের পরে অনেক বড় গলা করে দাবি করা হয়েছে দিল্লির বিপক্ষে এই অভ্যুত্থান হয়েছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু দিল্লির সাথে ঢাকার যেই চুক্তিগুলো এই চুক্তিগুলো ওপেন করার ব্যাপারে কি মন্তব্য করা হয়েছে, কতটুকুই বা আমরা গুরুত্ব আরোপ করতে পেরেছি পলিটিক্স। এই সরকার কোনোভাবেই 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং সন্ত্রাসবাদী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে, কারণ আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে, আগাগোড়া এটি একটি ভারতীয় পার্টি ছিল। ফলে আওয়ামী লীগের দেশে আসার, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। আমি 10,000 বের করেছি, আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে, ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। ধরো আর বিএসএফ কে দাও। পাকিস্তানের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই মুফতি হারুন ইজহার যে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে গেলেন এবং সেটার রীতিমতো দাপ্তরিক প্রমাণ পাওয়া যাচ্ছে, তা থেকে ইউনূস সরকারের সঙ্গে জঙ্গিবাদীদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। ভারত আমাদেরকে কি চোখে দেখে? 2টা দৃষ্টিভঙ্গিতে দেখে, 2টা। প্রথমটা কি জানেন, যেটা বললে আপনারা অনেকে মাইনা নিবেন না, সেটা কি জানেন? পাকিস্তান এই বাংলাদেশকে এখনো পাকিস্তানি মনে করে, ইস্ট পাকিস্তান আর ওই ওয়েস্ট পাকিস্তান, সেটা তো তাদের মাথার মধ্যে আছে। আর এই বাংলাদেশটা যে ইস্ট পাকিস্তানের সাথে ছিল, এরা মুসলমান মুসলমান ভাই ভাই, এটা কিন্তু ওদের মাথা থেকে যায় নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। গত কিছুদিন ধরেই সারা বাংলাদেশ জুড়ে সাদা কালো কালেমা খচিত পতাকা উড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছবি ভিডিও বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হলেও এবং যারা এগুলো অনুসরণ করেন তারা সকলেই লক্ষ্য করেছেন যে ফেসবুকে অনেক পাতা বেরিয়ে এসেছে যেখানে এসব পতাকা বিতরণ, পতাকা ওড়ানো এবং পতাকা নিয়ে মিছিলের বিভিন্ন ছবি ভিডিও গত কিছুদিন ধরেই একরকম সয়লাভ। কিন্তু বাংলাদেশের যেই সংবাদ মাধ্যমটি প্রথম এই খবরটি বিস্তারিতভাবে একরকমের তাদের অনুসন্ধানের ভিত্তিতে ছাপলো সেটি হচ্ছে বাংলা স্ট্রিম। বাংলা স্ট্রিম শিরোনাম করেছে সাদা কালো পতাকায় সয়লাভ দেশ, নেপথ্যে কারা। এখন পত্রিকাটি সরাসরি বলছে যে মুফতি হারুন ইজহার, যিনি হেফাজতে ইসলামের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন, সেই মুফতি হারুন ইজহার যিনি একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে এবং ইসলামী আন্দোলনের একজন প্রতিষ্ঠিত নেতা হিসেবে বাংলাদেশে পরিচিত, সেই ব্যক্তি সম্প্রতি বিশ্বকাপ শুরু হওয়ার পর গত 13ই জুন একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং সেই ভিডিও বার্তায় তিনি বলেছেন আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগায় দেবেন, এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল এগুলোর সব পতাকা নামাতে হবে, এগুলো যেখানে থাকবে কালেমার পতাকাও থাকবে আমাদের। এবং আল কুরআনের দার্স নামের ফেসবুক পেজে গত 13ই জুন বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পতাকার পরিবর্তে কালেমার পতাকা টানানোর আহ্বান ক্যাপশনে পোস্ট করা ভিডিওতে হারুন ইজহারকে বলতে শোনা যায় এই যে আর্জেন্টিনা, তারপরে এই যে আপনার বদমাইশি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা কালেমার পতাকা শুরু করেছে। এরপর তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপরে তরুণীরা কি করে একের পর এক কালেমা পতাকা টানিয়ে দিচ্ছেন এবং এই পতাকা যারা খুলে নেবেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেসব হুমকি দিচ্ছেন, সেসব ভিডিও কিন্তু গত কিছুদিনে দেখা গেছে। কিন্তু বাংলা স্ট্রিম নামের এই অনলাইন পত্রিকাটি এই বিষয়ে খবরটি ছাপলো এমন সময়ে যখন বাংলাদেশের আর কোনো মূলধারার সংবাদ মাধ্যমে এই বিষয়ে কোনো খবর ছাপতে দেখা যাচ্ছে না। দেখেন, বাংলা স্ট্রিম চালু হয়েছে, তাদের কার্যক্রম শুরু করে ইউনূস আমলে। ইউনূস আমলে যে এনসিপি, ইউনূস সরকার এদের ঘনিষ্ঠ না হলে কারো পক্ষে পত্রিকার অনলাইন কিংবা প্রিন্ট যাই হোক না কেন পত্রিকার লাইসেন্স পেয়ে পত্রিকা শুরু করা সম্ভব না, সেটা নিশ্চয়ই সকলেই স্বীকার করবেন। তখন থেকেই এই যে বিরাট একটা বিনিয়োগের মাধ্যমে বাংলা স্ট্রিম নামের এই পত্রিকা বড় সড় টিম নিয়ে ঢাকায় বসে
বসে কাজ শুরু করার পর থেকেই বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে এই পত্রিকার পেছনে যেমন কোনো গোয়েন্দা সংস্থার বিপুল বিনিয়োগ থাকতে পারে, তেমনি এমনকি এনসিপি, মাহফুজ আলম তখনকার তথ্য উপদেষ্টা এবং ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম, এদের সংশ্লিষ্টতারও তখন কানাঘুষো ছিল। এখন সেই বাংলা স্ট্রিম পত্রিকা বলছেন হেফাজতের সাবেক নেতা মুফতি ইজহারের ভিডিও বার্তার প্রেক্ষিতে সারা বাংলাদেশে এই যে ছড়িয়ে পড়েছে সাদা কালো কালেমা খচিত পতাকা, সেটা একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। নিরাপত্তা বিশ্লেষকেরা নাকি বাংলা স্ট্রিমকে বলেছেন এসব পতাকার সঙ্গে আল কায়েদা, আইসিস, তালেবান, হিজবুত তাহরিরের মতো সংগঠনের পতাকার নকশার মিলের তথ্য আছে এবং তারা এই নিরাপত্তা বিশ্লেষকেরা বাংলা স্ট্রিমকে বলেছেন যে সংগঠিত এই পতাকা কর্মসূচিকে নিজেদের অবস্থান পোক্ত এবং দেশের সরকার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করা চলে। পতাকা নিয়ে শোভাযাত্রা, বিভিন্ন স্থানে টানানো ছবি দেওয়ার পর এর পেছনে গোয়েন্দা ব্যর্থতাকেও নিরাপত্তা বিশ্লেষকেরা বাংলা স্ট্রিমের কাছে দায়ী করেছেন। দেখেন, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম শামসুদ্দিন বাংলা স্ট্রিমকে এই প্রসঙ্গে বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর চিহ্নিত গোষ্ঠী কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে, সাদা কালো পতাকার মাধ্যমে তারা নিজেদের ব্র্যান্ডিং করছে। গোয়েন্দারা সক্রিয় থাকলে এসব সম্ভব হতো না, এখনো সময় আছে। বিষয়টি খুব শক্তভাবে না দেখলে দেশের সর্বনাশ হয়ে যাবে। এই পত্রিকা তাদের রিপোর্টে বলছে এরকম কালেমা খচিত পতাকা এই একই গোষ্ঠী নাকি হাদির জানাজাতেও প্রদর্শন করেছিলেন এবং তারা বলছেন হাদির জানাজায় এই একই পতাকা যেটা প্রদর্শন করেছেন একজন জনৈক এনামুল এবং তার সঙ্গীরা, সেই ব্যক্তিকে একটা ভিডিওতে তারা দেখছেন যে এই এনামুল হাসান বলছেন আমরা ওসমান হাদি ভাইয়ের জানাজায় কালেমার পতাকা নিয়ে উপস্থিত হয়েছি। এই কালেমার পতাকা আজকে নিচে আছে, এটা ইনশাল্লাহ আগামীতে কিছুদিনের মধ্যেই সংসদ ভবনের উপরে উঠবে, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই আশা পূর্ণ হবে। এখন যাত্রাবাড়িতে যে শোডাউন হয়েছে, মানে পতাকা ওড়ানোর ঘটনা ঘটেছে, ফ্লাইওভারে পতাকা লাগানোর ঘটনা ঘটেছে, স্ট্রিম বলছে এর সঙ্গেও এই এনামুল হাসানরা জড়িত এবং হঠাৎ ঘোষণা দিয়ে কেন তারা সাদা কালো পতাকা টাঙাচ্ছেন সে বিষয়ে এনামুল হাসানকে জিজ্ঞেস করলে তিনি বলছেন যে তিনি এটা জানেন না, উনারা সঙ্গে ছিলেন, অন্যরা সঙ্গে ছিল, তারাও ছিলেন, বায়েজিদ খানও ছিলেন। স্ট্রিম বলছে মুফতি হারুন ইজহার, যিনি কিনা এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগানো গেলে কালেমার পতাকা লাগানো যাবে না কেন বলে তরুণদেরকে আহ্বান জানিয়েছেন সারা দেশে কালেমার পতাকা লাগাতে, তার শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খানকে যখন স্ট্রিম জিজ্ঞেস করেছিল যে তারা কেন যাত্রাবাড়িতে বা ফ্লাইওভারে বা সারা বাংলাদেশে কেন তারা কালেমার পতাকা নিয়ে এই সময়টায় মিছিল করছেন, তখন তারা বলেছেন পতাকার উদ্দেশ্য হলো আরবি মাস শুরু হয়েছে, আরবি একটা ভাইব যেন সারা দেশে আসে, সেই চেষ্টা আমরা করেছি। অনেকে বলতে পারেন এটা সনাতনীদের বিরুদ্ধে, এরকম কিছু না। এই মুফতি হারুন ইজহারের শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউশনের শিক্ষক মাওলানা বায়েজিদ খান আরো বলেছেন এই পতাকা কোন দেশ কিভাবে ব্যবহার করে, মানে এর সঙ্গে হিজবুত তাহরির, আইসিস, এদের পতাকার মিল আছে কি নাই সেটা আমাদের কাছে ম্যাটার না। আসলে কোনো খারাপ সংগঠন এই পতাকাকে ব্যবহার করলে এটা তাদের দোষ, দাড়ি রেখে খারাপ কাজ করলে কি দাড়িকে দোষারোপ করব? স্ট্রিম বলছে এই পুরো পতাকা টানানো কর্মসূচিটা শুরু হয় যাত্রাবাড়ি থেকে। তারা বলছে 17 জুন গভীর রাতে একদল তরুণ হানিফ ফ্লাইওভারের লোহার রেলিং এ সাদা কালো পতাকা সারিবদ্ধভাবে টানিয়ে দেয়। পরদিন সন্ধ্যায় অবশ্য সেগুলো কারাবার কেউ এসে নিয়ে যায়, কিন্তু পরে ফ্লাইওভারে আরো বেশি করে সাদা কালো পতাকা টানানো হয়। এখন এই পতাকা টানানোর শোডাউনের আয়োজক এবং পরে ফ্লাইওভারে পতাকা টাঙানো কয়েকজনের পরিচয় সম্পর্কেও নিশ্চিত হয়েছে স্ট্রিম। ওই দলে ছিলেন তামিম আদনান, তিনি টক অফ ইনসান নামে একটা পেজ পরিচালনা করেন, জাহিদুল ইসলাম মিরাজ যিনি আসিদ নামে একটা পেজ পরিচালনা করেন, আর ছিলেন এনামুল হাসান যিনি ফেসবুকে ইবারা নামে পেজ পরিচালনা করেন। এইসব শোডাউন ও পতাকা টাঙানোর কাজে নেতৃত্ব দেন ওই বায়েজিদ খান, যিনি রাজধানীর নাজিমুদ্দিন রোডের শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খান। এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন মুফতি হারুন ইজহার। এই যে ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠ, এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ এবং এমনকি ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন ব্যক্তিরা যেই পত্রিকাটি সাজিয়ে দিয়েছেন, সেই বাংলা স্ট্রিম যে মুফতি হারুন ইজহারকে সরাসরি দায়ী করে এমন একটি খবর ছাপছে যে এই সাদা কালো পতাকা সারা দেশে টানানোটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং আল কায়েদা, তালেবান, হিজবুত তাহরিরের পতাকার মতো দেখতে এই পতাকা টানিয়ে দিয়ে আসলে বাংলাদেশ অস্থিতিশীল এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সেই তত্ত্বটা প্রমাণের চেষ্টা হচ্ছে, এই খবরটা দিচ্ছে, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। স্ট্রিম বলছে যে তাদেরকে নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক সামরিক কর্মকর্তা সুমন সুভান বলেছেন পতাকা উড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সঙ্গে সীমান্তের পুশিন গাইবান্ধায় রাম বিগ্রহ স্থাপন, মানে গাইবান্ধায় যে একটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ রাম বিগ্রহ তৈরির কাজ শুরু হয়েছিল এবং যেটা আপাতত স্থগিত করা হয়েছে, যেটার নির্মাণ কাজ, সেই রাম বিগ্রহ স্থাপন, ভারতে বসে ইসরায়েলের রাষ্ট্রদূতের বাংলাদেশে হামাসের তৎপরতা নিয়ে মন্তব্য, এই সব কিছু নাকি এক সূত্রে গাথা। মুফতি হারুন ইজহারের নামটা যে এসেছে এই পুরো ঘটনা এবং তিনি যে প্রথম ভিডিও বার্তার মাধ্যমে এই ঘটনাটির সূত্রপাত ঘটালেন সেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ মুফতি হারুন ইজহার ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং মার্কিন গোয়েন্দা সংস্থার নজরে আছেন বহু বহু বছর ধরে। 2008 সালে মুম্বাইয়ে 26শে নভেম্বর যে ভয়াবহ হামলা ঘটেছিল তার সঙ্গে এই মুফতি ইজহারের কানেকশন, সংযোগ মার্কিন গোয়েন্দা সংস্থার যে তদন্ত তাতে উঠে এসেছিল এবং তারপর 2009 সালে মার্কিন গোয়েন্দা সংস্থার চাপে বাংলাদেশে এই ব্যক্তিকে গ্রেফতার করতে হয় বাংলাদেশ সরকারের এবং তখন খবর বেরিয়ে আসে যে মুফতি হারুন ইজহার 2009 সালে সে সময়টায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং মার্কিন দূতাবাসের উপর হামলার পরিকল্পনা করছিলেন। এই মুফতি হারুন ইজহার ভারতে অত্যন্ত একটা স্পর্শকাতর নাম, কারণ
কারণ শুধুমাত্র যে ওই মুম্বাই অ্যাটাকের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা তার সম্পর্ক পেয়ে গেছে এটাই নয়, এই 2025 সালে যে পেহেলগাম হামলার ঘটনা ঘটেছে তখন ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে বাংলাদেশের তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পেহেলগামে হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে সচিবালয়ে গিয়ে মন্ত্রণালয়ে গিয়ে দেখা করেছিলেন এই মুফতি হারুন ইজহার। এবং তখন ইন্ডিয়া টুডেতে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর বেরিয়ে এসেছিল যে লস্কর-ই তৈয়বার সঙ্গে দীর্ঘ মানে পাকিস্তানের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই মুফতি হারুন ইজহার যে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে গেলেন এবং সেটার রীতিমতো দাপ্তরিক প্রমাণ পাওয়া যাচ্ছে, তা থেকে ইউনূস সরকারের সঙ্গে জঙ্গিবাদীদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। এ ধরনের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মিল আছে এমন পতাকা যখন উড়িয়ে দেওয়া হয় সেটার সরাসরি জবাবদিহিতা তখন ওই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারকে করতে হয় পশ্চিমের বিভিন্ন দেশের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের কোনো দেশই যে সারা বাংলাদেশ জুড়ে সাদা কালো পতাকা উড়ছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দমনে কোনো ব্যবস্থা নিতে পারছে না সেটা ভালো চোখে দেখবে না, তা বলাই বাহুল্য। কিন্তু বাংলা স্ট্রিম যেমন বলছে হঠাৎ করে এই ঘটনা ঘটছেই বা কেন? আর আরো বড় প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র মুফতি হারুন ইজহার তিনিই বা কেন এমন কর্মসূচির ডাক দিলেন? একটা কঠিন সত্য কথা দিয়ে আজকে কথা শুরু করতে চাই। আজান যখন হয় তখন আমরা কিন্তু চুপ হয়ে যাই, ইশারায় বলি চুপ, আজান হচ্ছে। এরপর আমরা কি করি? আজান শেষ হবার জন্য অপেক্ষা করি। আজানটা কিন্তু শুনি না, আজান চলাকালীন সময়টায় আজানটা কিন্তু আমরা শুনি না, আজান শেষ হবার জন্য অপেক্ষা করি। কেন এই কথাটা বললাম? আসলে এটাই বাস্তবতা। প্রতিদিন 5 বার করে আজান দেয়, তো ওইটা আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি। এখন আজান দিচ্ছে ওইটুক ঠিক আছে, আজানটা কেন দিচ্ছে, আজানের মধ্যে কি বলতে চাচ্ছে, আজানের সুর, এদিকে কিন্তু আমাদের নজর কম, আমাদের নজর শেষ হওয়ার দিকে, আজানটা কখন শেষ হবে। ঠিক তেমনি ভাই এই যে বর্তমান সময়টা যেভাবে এগুচ্ছে, কি কি ঘটনাগুলো ঘটতেছে, এইসব ঘটনা আমরা যদি বিবেচনায় না নিয়ে শুধু ওই অপেক্ষায় করি যে কোন দিন সুদিন আসবে, ওই সুদিনের অপেক্ষা করলে সুদিন আসবে না। এই বর্তমান যে ঘটনাগুলো চলতেছে এদিকে নজর দিতে হবে, এই নজর দিয়ে আমাদেরকে পথ চলতে হবে, যেটা আমরা করতে পারি নাই গত 55 বছর। হ্যাঁ, এই দাদারা আমাদেরকে কি চোখে দেখে, ভারত আমাদেরকে কি চোখে দেখে? দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখে, দুইটা। প্রথমটা কি জানেন, যেটা বললে আপনারা অনেকে মাইনা নিবেন না, সেটা কি জানেন? পাকিস্তান এই বাংলাদেশকে এখনো পাকিস্তানি মনে করে, ইস্ট পাকিস্তান আর ওই ওয়েস্ট পাকিস্তান, সেটা তো তাদের মাথার মধ্যে আছে। আর এই বাংলাদেশটা যে ইস্ট পাকিস্তানের সাথে ছিল, এরা মুসলমান মুসলমান ভাই ভাই, এইটা কিন্তু ওদের মাথা থেকে যায় নাই। আরেকটা কি, সেটা হলো বাজার। হ্যাঁ, গরম বাজার, কাস্টমার, 20 কোটি কাস্টমার। তাদের দৃষ্টিভঙ্গিতে এটা একটা দুবাই, হ্যাঁ মিনি দুবাই। ওরা যে রেভিনিউটা পায় ওদের দেশের জন্য সারা পৃথিবী থেকে, এর মধ্যে বাংলাদেশ হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, ওদের কাছে আমরা 2 নাম্বার, কিন্তু এতটা রেভিনিউ ওরা আমাদের কাছ থেকে পায়, ওদের দেশের জন্য 2 নাম্বারে আছি। ব্যাপারটা বুঝছেন? তার মানে ওই যে একটা দৃষ্টিভঙ্গি কাস্টমার, আরেকটা দৃষ্টিভঙ্গি আমি কি বলছি যে আপনারা চমকাবেন, পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান মনে করে, কারণ ওই যে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, ভাই ভাই, মুসলিম ভাই ভাই, ওই জিনিসটা ওদের মাথায় আছে। প্রমাণ দিচ্ছি আমি, খামাখা বক বক করতেছি না। এই বর্ডারে কারা পাহারা দেয়? ভারতের, ওদেরকে কি বলা হয়? ভারতের বাহিনীকে কি বলা হয়? বিএসএফ। পাকিস্তান বর্ডারে যে পাহারা দেয় তারা কারা? বিএসএফ। বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি গার্ড। এই বর্ডার সিকিউরিটি গার্ড বাংলাদেশের বর্ডারও আছে, পাকিস্তানের বর্ডারও আছে এই বিএসএফ। বাংলাদেশ আর পাকিস্তান, এইটুক মাথায় রাখেন। এবার আসেন চীনের বর্ডারে কারা আছে? ভারতের সীমান্ত রক্ষী বাহিনী যে চীনের বর্ডারে আছে তারা কারা? তাদেরকে বলা হয় আইটিবিপি, অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। দেখেন ওইখানে কিন্তু বিএসএফ নাই। আবার এই যে বার্মায়, ওইখানে কিন্তু বিএসএফ নাই। কে আছে? আসাম পুলিশ। আসাম পুলিশ ওইখানে আছে তিব্বত আর বার্মার বর্ডারে। এখন আমার প্রশ্ন, বাংলাদেশ তো 71-এ স্বাধীন হয়ে গেছে, আর আপনারা বিএসএফ গঠন করছেন 1965 সালে পাকিস্তান বর্ডার পাহারা দেওয়ার জন্য। এখন বাংলাদেশটা 71-এ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আপনারা পাহারা দিচ্ছেন কাদের দিয়ে? ওই যে পাকিস্তানের জন্য যে বিএসএফ গঠন করছিলেন সেই বিএসএফ দিয়ে আমাদেরকে পাহারা দিচ্ছেন, আমাদের সীমান্ত পাহারা দিচ্ছেন। তার মানে আপনাদের কাগজ কলমে এটা কি এখনো পাকিস্তান, ইস্ট পাকিস্তান? যে বিএসএফ কে গঠন করছিলেন ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান পাহারা দিবার জন্য, আমরা তো স্বাধীন হয়ে গেছি। আমাদের এখানে কেন আসাম পুলিশ দিলেন না, বা নতুন কোনো বাহিনী দিলেন না? নাম কেন চেঞ্জ করলেন না? আমাদের নাম তো আপনারা চেঞ্জ করে ফেলাইছেন। হ্যাঁ, আমাদের বিডিআর এর নাম চেঞ্জ করে ফেলাইছেন না আপনারা। আপনারা তখন এই সরকারের সাথে, মানে যে সরকার ছিল ওই সরকারের সাথে হাত কইরা আমাদের বিডিআর কে তো খাইয়া দিয়েছেন না? কিন্তু আপনাদের বিএসএফ এর নামটা আপনারা চেঞ্জ করেন নাই। আপনারা ওই পাকিস্তানের দৃষ্টিভঙ্গি দিয়েই দেখতেছেন। কেন ভাই দেখতেছে? ওই যে একটু আগে বললাম, বারবার বললাম, কি কথাটা বলছি, পাকিস্তান আর বাংলাদেশ দুজনই কিন্তু মুসলমান। তার চেয়ে বড় কথা, একসঙ্গে ছিল, আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আলাদা হয়ে গেছে, কিন্তু ইসলামের যে একটা আল কোরআন আছে, ওই আল কোরআনের বাইরে আমরা বাংলাদেশি মুসলমানরাও না, পাকিস্তানের মুসলমানরাও না, পৃথিবীর যত মুসলমান আছে কেউ আলাদা না, এক জায়গায় এক সূত্রে গাথা। আর এখানেই হচ্ছে বিরাট ভয়।
সবচেয়ে বড় ভয়টা তাদের কাজ করে যে ওরা তো মুসলমান ভাই ভাই, যে কোনো সময় এটা আবার ঘুরে যেতে পারে। যার জন্য এই যে জামাতে ইসলামকে এত ভয় পায়, ছাত্র শিবিরকে এত ভয় পায়, এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল যেমন আমাদের এনসিপি, তাদেরকে কেন এত ভয় পায়? কারণ তারা ওই রিজিমটা তো ভাঙ্গা চুরমার কইরা দিছে। সেটার প্রমাণ তো আপনারা পাচ্ছেন। ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল ওই সম্পর্কটা বর্তমানে নাই, তাই না ভাই? নিশ্চয়ই নাই। দেখেন ভারতের সংসদে দাঁড়ায় ওই যে রোহিঙ্গা শুভেন্দু, আসলে কিন্তু ওই রোহিঙ্গা বরিশাল বাড়ি ছিল, এখান থেকে খেদাইছে ওদিকে গেছে, রোহিঙ্গা হিসেবে পশ্চিমবঙ্গে আছে। ওই শুভেন্দু সংসদে দাঁড়ায় বলতেছে 10,000 আমি ঢুকিয়ে দিয়েছি। কোথায় ঢুকিয়ে দিয়েছেন? 10,000 পুশিং করছে। পুশিং বলে না পুশব্যাক বলেন, ও 10,000 বাংলাদেশের ভিতরে পাঠাইয়া দিছে। সংসদে দাঁড়ায় এই কথা বলতেছে। সুবিধাটা কি জানেন কথা বলার? তার কাছে তো কেউ প্রমাণ চাইবে না, যা বলবে তাই তো, তাই না? মাইনা নিতে হবে, কেউ প্রমাণ চাওয়ার নাই। বলে আমি প্রতিদিন 500, 300, 400 করে ঢুকিয়ে দিচ্ছি, তাদেরকে আমাদের কোনো খাবার খেতে দিব না, জেলে ঢুকিয়ে রেখে ভারতের ভাত খেতে দিব না, ওদেরকে সোজা ওই বিএসএফ এর হাতে তুলে দিব, বিএসএফ ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিবে, বাংলাদেশে পুশ ইন করে দিবে। কি করবেন? তার কেমনে আটকাইবেন? যা মুখে আসে তাই বলে। আমাদের এই যে চৈতি আছে না, ওই যে অ্যাডভোকেট চৈতি, উনার ভাই লাগে, দাদা লাগে। চৈতি বলছিল না শুভেন্দু বাবু এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, 2 থেকে 3 কোটি মানুষ সালাম দিয়ে সেলুট দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, সঙ্গে শুভেন্দু বাবুও বোধহয় আসবে, তাই না? এই চৈতি বলছিল। আর এই চৈতির এই কথাগুলো নিয়ে আমাদের সালাউদ্দিন সাহেবকে কে একজন সাংবাদিক প্রশ্ন করছিল, চৈতি তো দেশদ্রোহী কথাবার্তা বলতেছে, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না? উনি উত্তর দিছে স্লিপ অফ টাং, এটা ভুলে বইলা ফেলাইছে। আপনারা হয়তো অনেকেই বলবেন এটা কেমন কথা, এটা কি স্লিপ অফ টাং হতে পারে? ও তো একবার না বহুবার এই কথা বলছে। আসলে উনিও জানে, আমাদের সালাউদ্দিন সাহেবও জানে, স্বরাষ্ট্রমন্ত্রী জানে যে এটা স্লিপ অফ টাং না, ওইটা উদ্দেশ্যমূলক বলতেছে, ও কি চাইতেছে ওটা উনি বুঝা ফেলাইছে, যার জন্য গুরুত্ব দেয় নাই। এই কূটনৈতিক খেলাটা আমার ভালো লাগছে। হ্যাঁ ভাই, এই কূটনৈতিক খেলাটা ভালো লাগছে। ওর গায়ে হাত দেওয়া যাবে না, ও তো চাচ্ছে ওকে গ্রেফতার করুক, জিজ্ঞাসাবাদ করুক। তাইলে ভাই ওই যে আন্তর্জাতিক ভাবে একটা বয়ান তৈরি করতে পারবে, টাকা দিয়া, টাকার বস্তা নিয়ে তো বৈশাই রয়েছে, টাকা দিয়া বয়ান তৈরি করবে, এখানে সনাতন ভাই বোনের উপরে জুলুম হচ্ছে, যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপ কাইটা চলে গেছে। যাই হোক, এই রোহিঙ্গা শুভেন্দু আর ওই যে গুজরাটের মোদি, এই দুজন আসার পর ভাই ভারতের উপরে মনে হয় অভিশাপ পড়ে গেছে, গজব পড়ে গেছে, ভারতের শান্তি নষ্ট হয়ে গেছে। বহুবার গেছি ভারতে, বহুবার, দেখার মতো একটা দেশ। পুরা ভারত দেখা মানে জানেন একটা পৃথিবী দেখা। এক সাইডে ভাই গরম, আপনি থাকতে পারবেন না, আরেক সাইডে আপনি মোটা কাপড় পরতে হবে, শীত পড়তেছে, আরেক সাইডে যাবেন ওইখানে বসন্তের বাতাস। এরকম একটা দেশ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব ধর্মের সবাই একসাথে কি সুন্দর বসবাস করতো। এই মোদি আইসা ভাই সব গোলমাল কইরা দিছে, হিন্দুবাদী রাজনীতি কইরা। ওকে ভাই, তোমরা হিন্দুবাদী রাজনীতি করো, কোনো প্রবলেম নাই। আমরা মুসলমান, আমরা ইসলামবাদী রাজনীতি করবো। এইটা কেন তোমার মাথা ব্যথা? ওইটাই তাদের বড় মাথা ব্যথা। বারবার ওই জামাতের কথা কেন বলে, ওই শিবিরের কথা কেন বলে? ওদের মিডিয়া যা যা বলে, আমাদের দেশের ভিতরে ওদের কিছু দালাল আছে ভাই, একদম টাকা দিয়ে কিনে নেওয়া দালাল। এই দালালরা ভাই এই ন্যারেটিভ তৈরি করে। ওদের একই কথা, ওই জামাত শিবির এদের দিকে দাড়ি টুপি দেখলে এদের জ্বালা। অথচ এটা 92% মুসলমানের দেশ, 92% মুসলমান। তারপর আপনি ইসলামের কথা বলতে পারবেন না, ইসলামবাদী রাজনীতি করতে পারবেন না, আপনাকে ট্যাগ দেওয়া হবে। এই যে জামাত ইসলাম, ওরা রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। ভাই ধর্মের বাইরে কি কিছু আছে? কিচ্ছু নাই। এই যে অনেকে বলে মসজিদে যায় আপনারা রাজনীতি করতে পারবেন না, মসজিদে রাজনীতি করলে ধরে একদম সাইজ কইরা দেবো। ভাই এই পৃথিবীতে ইসলাম জন্মই নিচ্ছে তো এই মসজিদ থেকে। মসজিদের ভিতরেই তো রাজনীতির কথা বলতে হবে, সমাজের কথা বলতে হবে, ভালো মন্দের কথা বলতে হবে। এই মসজিদ থেকেই তো সিদ্ধান্ত দিতে হবে। এইভাবেই তো ইসলামের জন্ম হয়েছে। ইসলাম ধর্মের যত মহামানব আছে তারা সবাই তো ভাই এই মসজিদের ভিতরেই রাজনীতি করছে, মসজিদের ভিতরেই সমাজের কথা বলছে, দেশের কথা বলছে, কিভাবে দেশ পরিচালনা করবে, এইসব সিদ্ধান্তগুলো তো ভাই ওই মসজিদের ভিতরেই নিছে। তো ইসলামবাদী রাজনীতি করতে অসুবিধা কি? অসুবিধা ওই একটাই, ওই যে দালালরা, ওই ওদের দালালরা। ওদের প্রবলেম কি? ওই যে পাকিস্তান না হয়ে যায়, ইসলাম না মিলা যায়, মুসলমান না মিলা যায়। ওরা তো আগে এক ছিল, আবার যদি এক হয়ে যায়, এই দুশ্চিন্তা থেকেই ভাই ঘুম নিন হারাম হয়ে গেছে। ৫-৫ বছর যেভাবে ভোগ করছে আমাদের, হ্যাঁ আমাদেরকে তো ভোগ করছে ভাই, আমরা ওদের ভোগের পাত্র হয়ে গেছিলাম। তো যুদ্ধের সময় একটু সহযোগিতা করছিলাম, আমাদের দেশ তো ভাই আমরাই স্বাধীন করছি, তোমরা অস্ত্র দিয়ে সহযোগিতা করছো। কেন করছো ওইটা তো আমরা এখন বুঝি। কারণ ভাই পাকিস্তানকে তারা ভীষণ ভাবে ভয় পায়, দুই পাকিস্তানকে আলাদা করছে। আলাদা করাতে সবচেয়ে ভালো হয়েছে কি জানেন? আমরা একটা স্বাধীন দেশ পেয়ে গেছি, বাংলাদেশ পেয়ে গেছি। কিন্তু ওদের দৃষ্টিতে কিন্তু এখনো ওই পাকিস্তান, যেহেতু আমরা সবাই মুসলমান, তোমরা ভাই হিন্দুবাদী রাজনীতি করবা, আমরা ইসলামবাদী রাজনীতি করলেই তোমাদের জ্বালা। ওদের ধারণা যদি কোনো কারণে এই জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে, এবার যেভাবে যে গান গাইতে গাইতে আমরা ভাই দেশের দিকে গেছি, সারা বাংলাদেশ যেভাবে জায়গা ছিল জামাতের দিকে, সাধারণ মানুষের কাছে যাও, গানটা তো আপনাদের মনে আছে, যেভাবে জায়গা উঠছিল, ভয়ে থরথর করে কাঁপতেছিল, ভূমিকম্প হইতেছিল। তো এখনো ভাই ওই থরথর করে কাঁপে। এখন ওদের চিন্তার মধ্যে যদি কোনো কারণে জামাত ইসলাম কোনোদিন ক্ষমতায় চলে আসে, তাহলে তো আঙ্গো 12টা বাজায় দিবে। যেভাবে পাকিস্তান ওদের পিছনে ব্যান্ড বাজাইতে থাকে, সারাক্ষণই ব্যান্ড বাজাইতে থাকে। পাকিস্তানের সাথে ইয়া লম্বা বর্ডার, কোনোদিন শুনছেন ওখানে গুলি করে কাউকে মারতে পারছে? কোনোদিনই শুনবেন না। কিন্তু আমাদের সীমান্তে শুনবেন, আমাদের সীমান্তের মধ্যে ফেলানিকে ওই তার কাটার মধ্যে ঝুলে রাখবে। আমাদের সীমান্তে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে এর কোনো হিসাব নাই। কিন্তু হিসাব তো দিতে হবে, আজ হোক কাল হোক, হিসাব দিতে হবে। ওই জামাত ইসলাম যেদিন ক্ষমতায় আসবে না, সেদিন টুটি চাইপা ধরে ওই হিসাবটা নিবে। কিন্তু বর্তমান সরকার কি নিবে না? নিশ্চয়ই নিবে। বর্তমান সরকারকে ভুল বোঝার কোনো কারণ নাই। এই সরকার ওই 18 মাসের ডক্টর ইউনূস স্যারের সরকার যেমন ছিল ওই একই রোড ম্যাপে হাঁটতেছে। একটু কল্পনা করেন, কল্পনা করলেই বুঝতে পারবেন এই চীনের সাথে আমাদের সামরিক রক্ষার ব্যাপারে যেসব দলিলপত্র হচ্ছে, এগুলো তো ধীরে ধীরে প্রকাশ পাবে, আরো ভূমিকম্প হবে, মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী ঠিকই বুঝা ফেলাইছে। উনি একটা জিনিস বুঝতে পারছে, 55 বছরের ইতিহাসটা উনি বারবার পড়ছে, বারবার মুখস্থ করছে। এই 55 বছর তোমরা যা কিছু করছো সব আমার নখদর্পণে, ওই পথে যাওয়া যাবে না। কারণ
আমার দেশের জনগণ ওই পথে আর যেতে চায় না। 24-এ সেটা ডিক্লার দিয়ে দিছে। জুলাই সনদপত্রের মধ্যে নতুন বাংলাদেশের ফর্মুলা তো লেখা ফেলাইছে, লেখা হয়ে গেছে। শুধু কি লেখা না, সেটা আমরা আবার 70 ভাগ ভোট দিয়া পাকা পোক্ত কইরা রাইখা দিছি, তো সিল মাইরা রাইখা দিছি, কেউ চেঞ্জ করতে পারবে না। বিদায় আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। অতীতের সরকার ভাইগা চলে যাওয়ার পর শোনা গেছে অমুক এত টাকা, অমুক এই করছে, লুটপাট, বাড়িঘর অনেক কিছু করছে, কোনো পাহারাদার ছিল না। এবার কিন্তু আমরা এই সংসদে পাহারাদার পাঠাইছি, ভবিষ্যতে যেন না শুনি অমুক এত টাকা মাইরা দিচ্ছে, অমুক এত বাড়ি বানাইছে, অমুক এই করছে সেই করছে, এগুলো শুনতে চাই না। পাহারায় থাকবেন, যেদিনই অপরাধ করবে পরের দিনই ধরে ফেলাবেন, পরের দিনই ঘাড়ের মধ্যে ধরবেন, ওই ভবিষ্যতে যায় বলবেন এই করছে। তাহলে আপনারা কেন সংসদে আছেন? এই মুহূর্তে জামাত ইসলামই তো বাংলাদেশের পাহারাদার। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পাহারাদার কারা? এই জামাত ইসলাম, 11 দল, ছাত্র শিবির, এরাই তো পাহারাদার। সরকারের তো এরাই পাহারা দিয়ে আগায় নিয়ে যাবে, আর এরাই তো সরকারকে পাহারা দিয়ে আগায় নিয়ে যাইতেছে। রোডম্যাপ কি? ডক্টর ইউনূসের রোডম্যাপ। বেশি কথা বলুন না, পরে সব কিছু খুইলা বলবো। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।